কুরবানি পশু চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা এবারও ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের কণ্ঠে নানা সুর, মূল্য কিছুটা বাড়িয়ে দাম নির্ধারণ। দেশে আরো 226 প্রাণহানি, টাঙ্গাইলে হাসপাতালে আগুনে রোগীর মৃত্যু, শিথিল লকডাউনে উধাও স্বাস্থ্যবিধি, কারখানা খোলা রাখতে চান পোশাক মালিক। 18 বছরের বেশি সবাইকে টিকা দিতে চায় সরকার। মডার্নার 30 লাখ ডোজ আসছে সোমবার। দেশে যৌথ উৎপাদন প্রচেষ্টায় সন্তোষজনক অগ্রগতি। মহামারীতে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে মাঠে আওয়ামী লীগ ও বিএনপি, সহায়তা প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, সম্ভব না হলে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল। বন্দি মুক্তির শর্তে অস্ত্রবিরতির প্রস্তাব তালেবানদের, সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল মন্তব্য বুশের। জার্মানিতে বন্যায় বহু মৃত্যু। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। ব্যাটে বলে দারুণ প্রস্তুতি টাইগারদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুরবানি পশুর চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা। পুরান ঢাকার পোস্তার আড়তদাররা ঈদের চামড়া কেনার প্রস্তুতি নিলেও সক্ষমতা অন্য বছরের চেয়ে কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা সুর তুলেছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা কম, টেনারি মালিকদের বকেয়া পরিশোধ না করা, অর্থ ও কারিগর সংকটে ঝুঁকি বেড়েছে তাদের। তবে ট্যানারি মালিকরা বলছেন সময় মতো ব্যাংকের সহায়তা পেলে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সম্পদ কিংবা গরিবের সম্পদ যাই বলা হোক না কেন, এভাবে ফেলে দেয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। তবে নানা বাস্তবতায় গেল বছর দেশের বিভিন্ন জায়গায় নদীতে ফেলে দেয়া মাটির নিচে পুঁতে রাখার মতো নজির তৈরি হয় কোরবানির চামড়া ঘিরে। বছর ঘুরে আবারও চলে এসেছে সবচেয়ে বড় চামড়া কেনার মৌসুম। প্রশ্ন উঠেছে, প্রায় 1 কোটি চামড়ার ভবিষ্যৎ কি? রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় দেখা যায় ধুয়ে মুছে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণে অতি প্রয়োজনীয় লবণেরও মজুত করছেন তারা। তবে নানা শঙ্কাও রয়েছে ব্যবসায়ীদের মনে। বলছেন আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকায় এখনও অবিকৃত রয়েছে 1,500 কোটি টাকার পুরনো চামড়া। রয়েছে অর্থ সংকটও। এবার তো অত পারা যাবে না, চামড়া নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এত কাজের দরকার নাই, অল্প করব। আমার কাছে টাকা থাকলে আমি কেন কম দামে দিয়ে মানুষের মাল না কিনলে আমার কি লাভ হবে? প্রতি বছর ঈদের সময়ে দেশের উত্তরবঙ্গ থেকে আসে মৌসুমী শ্রমিক। তবে এবার লকডাউন বাস্তবতায় তাদের আশা নিয়েও রয়েছে শঙ্কা। দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরাও খুশি নন প্রাপ্য মজুরি নিয়ে। কাজের পরিশ্রম হিসাবে কোনো মহাজন কোনো লেবারে দিতে পারবে না। ঈদের জন্য মনে করেন ঘরটা খালি রাখছে। আমরা 2-1 দিনের জন্য আসি, কাজ করি, চলে যাই। কাঁচা চামড়া ব্যবসায়ীদের সভাপতি বলছেন অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে ট্যানারি মালিকদের। পাশাপাশি গরমের মৌসুম হয়, চামড়া সংরক্ষণে কোরবানিদাতা মৌসুমী ব্যবসায়ীদেরও সতর্ক হওয়ার আহ্বান তার। সরকার তো প্রত্যেক বছরই তাদেরকে পেমেন্ট করে এবং ব্যাংক টাকা দেয়। তারা যেমন স্বচ্ছভাবে আমাদের টাকাটাও দেয়, টাকা সঠিকভাবে যদি চামড়াটা ভালোভাবে লবণজাত সময় মতো করতে পারে। ট্যানারি মালিকরা অবশ্য অর্থের জন্য তাকিয়ে রয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর দিকে। এবার যদি বাংলাদেশ ব্যাংকের ইয়েতে সাড়া দিয়ে বাণিজ্য ব্যাংকগুলি সে মানে আগে আসে, তাহলে আর্থিকটা অনেকাংশে দূর হয়ে যাবে। অবশ্য গেল বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে এবছর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের অন্যতম রপ্তানি পণ্য এই চামড়া। এবছর যেন একটি চামড়াও নষ্ট না হয়, সেজন্য সরকারকে ঈদের আগেই পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট 40 থেকে 45 টাকা এবং ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া 15 থেকে 17 টাকা, বকরির চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে। বৈঠকের শুরুতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দাম কিছুটা বাড়িয়ে প্রস্তাব করলেও বিরোধিতা করেন ব্যবসায়ীরা।
গেল বছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর ক্ষেত্রে ছিল প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা। বৈঠকে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতেই এবার চামড়ার এই দাম নির্ধারণ করা হয়েছে। করোনা পরিস্থিতি। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 226 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 12,236 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু বাড়লেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। 24 ঘন্টায় 44,941 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 27.23%। সবশেষ 11 দিনের মধ্যে শনাক্তের এই হার সর্বনিম্ন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10,71,774 জন। মোট মৃত্যু হয়েছে 17,278 জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 9,05,807 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,395 জন। লকডাউন শিথিল হওয়ার প্রথম দিনেই রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। বাসে বা ট্রেনে উঠতে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও টিকিট কাটার লাইনে তার কোনো বালাই ছিল না। লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন জানিয়ে রেলমন্ত্রী বলেছেন, বিধি নিশ্চিতে কাজ করছেন তারা। নাইম আল জিকরির প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারের কঠোর নিষেধাজ্ঞা শিথিল করায় বৃহস্পতিবার থেকে সারা দেশে 38 জোড়া আন্তনগর এবং 19 জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করছে। আর রেল চলাচলের প্রথম দিনই আসন সংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে একটি লোকাল ট্রেন। এই ট্রেনে গাদাগাদি করে আসা মানুষগুলোর কাউকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। হ্যাঁ, অতটা নিরাপদ না, ঠিক আছে, অনেক লোকজন যাতায়াতি করে বসছে। স্বাস্থ্যবিধি এই ট্রেনে তো ওইভাবে মানে না, এটা লোকাল ট্রেন তো দেখা যায় মোটামুটি ভিড়ই থাকে, 3 সিটে 3 জনই বসে। তবে আন্তনগর ট্রেনগুলো চলছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে। জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে সেখানে। বাড়ির তো কুরবানি দেওয়া লাগবে, আমরা তো 1 লাখ কুরবানি দিই, এখন আমরা না গেলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, বারবার চেক করা হচ্ছে যে মাস্ক করা হচ্ছে কিনা, আরো স্যানিটাইজার করে যাচ্ছে। পরবর্তীতে অনেক ভিড় হতে পারে এবং তখন স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হবে কিনা তা নিয়ে অনেক সন্দিহান আমি, সেক্ষেত্রে আগেই চলে যেতে চাচ্ছি আর কি। এদিকে প্রথম দিনের ট্রেন চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী জানান, কেউ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লোকাল ট্রেনগুলোতে কিছু ব্যত্যয় হচ্ছে, এরপরেও আমরা চেষ্টা করছি যাতে মানা যায়। এই কমলাপুরের যে সুবিধাটা আছে, বিমানবন্দরের যে সুবিধাটা আমরা তৈরি করেছি, অর্থাৎ অ্যাক্সেস কন্ট্রোল, সেটা কিন্তু সমস্ত স্টেশনগুলোতে আমরা এখন করতে পারি নাই। কেউ যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, আমরা যদি সেটা বুঝতে পারি বা ধরতে পারি, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। একই সাথে দূরপাল্লার বাসসহ সকল গণপরিবহন চলাচল শুরু করেছে। সেখানেও ছিল স্বাস্থ্যবিধির বেহাল দশা। একসাথে গাদাগাদি করে টিকিট কিনতে ভিড় করেন যাত্রীরা। তাদের অভিযোগ, স্বাস্থ্যবিধি নিয়ে বাস কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এভাবেই সবাইকে দাঁড়াতে হচ্ছে। আর বাস কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। 3 ফিট ডিস্টেন্স হওয়ার কথা ছিল, বাট এদের তো সিস্টেম ভালো না। এরা যদি প্লেস করে দিত, মার্কিং করে দিত, তাহলে সেই মতো আমরা দাঁড়াতাম। নিজে তো ঝুঁকি তো অবশ্যই আছে, কিন্তু কি করা, যেতে তো হবেই। শারীরিক দূরত্ব আমরা তো মাইকে সবকিছুই বলতেছি, কিন্তু যাত্রীরা যদি না শুনে সেটা তো আমাদের কিছু করে। চলমান এই শিথিল অবস্থা বহাল থাকবে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত। এরপর করোনা মহামারীর বিস্তার রোধে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ঈদের পর শুরু কঠোর লকডাউনেও পোশাক কারখানা খোলা রাখতে চান পোশাক মালিকরা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছেন বস্ত্র খাতের মালিকরা। পরে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিএম এর সভাপতি ফারুক হাসান। কারখানা যেন খোলা থাকে, কারণ আমরা জানি যে ইকোনমিতে শিল্প কারখানা যদি খোলা না রাখা যায় তাহলে ইকোনমিতে এটার একটা মারাত্মকভাবে নেতিবাচক এফেক্ট হবে। আমরা যেটা বলেছি যে আমাদের পরিস্থিতি তুলে ধরেছি, আমাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি এবং সেটা নিয়েই বিবেচনা করতে বলেছি। সেই বিবেচনাটা কিভাবে করবে সেটা সরকার ওনার আগামী পরশুদিন মিটিং করে সেটা দিয়েছে। সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2021 সভায় এ নির্দেশনা দেন তিনি। সেনানিবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই সভায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সহ বৈঠকে অংশ নেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকের শুরুতেই সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এবারে ভ্যাকসিনের খবর। কিনে এনে গণটিকাদান কঠিন হওয়ায় দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে বাংলাদেশের সাথে যৌথ উৎপাদনে যেতে সরকারি পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে চীন, কিন্তু প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না চীন কিংবা রাশিয়ার সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এমন বাস্তবতায় তাশখন্দ সফরে আলাদা বৈঠক করে রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীকে টিকা উৎপাদন প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার অনুরোধ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ভারতের সেরাম, চীনের সিনোফার্ম, রাশিয়ার স্পুতনিক এবং কোভ্যাক্সের সরবরাহ মিলিয়ে আসছে বছর প্রথম ভাগে 10 কোটি টিকা সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু দেশের 80% মানুষকে টিকা দিতে দরকার 26 কোটি ডোজ। বাকি টিকার হিসাব মেলাতে তাই দেশেই টিকা উৎপাদনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশেই টিকা উৎপাদনে দেশীয় 3 কোম্পানির সক্ষমতা দেখালেও চীন ও রাশিয়া তাদের প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এখন কোম্পানির সাথে তারা দেন দরবার করতেছে, এইটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে। শুধু তারা ফিনিশিং এন্ড সেটিং সামথিং। কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না, আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও। আমরা আমার দেশ রাষ্ট্র হিসেবে আমরা বলেছি যে ইট শুড বি এ পাবলিক গুড, এবং আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রম ডে ওয়ান বলেছেন যে টিকাটা শুড বি এ পাবলিক গুড, আর এই টেকনোলজি শুড বি ওন বাই অল দ্য কান্ট্রিজ। বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অফ মিশন জানান, যৌথ উৎপাদনে যেতে চুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত চীন সরকার, কিন্তু প্রযুক্তি শেয়ারের বিষয়টি নির্ভর করছে কোম্পানিগুলোর উপর। Two things. Say that's for co-producing. I mean, Sinopharm, they informed us they are ready. But I don't think that our Bangladeshi government is asking the foreign vaccine producers for sharing the intellectual property. এদিকে মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে চীন, রাশিয়া এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি টিকা সরবরাহ ও উৎপাদন অগ্রগতি এগিয়ে নেওয়ার অনুরোধ করবে বাংলাদেশ। চাইনিজ ফরেন মিনিস্টার সাহেবের সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার সময় উনি আমাদের আরো 10 লক্ষ সিনোফার্ম ভ্যাকসিন গিফট হিসেবে দিবে। সো দিস ইজ অলসো ভেরি গুড নিউজ। সফরের প্রাক্কালে এমনটি জানিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। লকডাউনের সময় যাতে বিএফএস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে 18 বছর করার কথা ভাবছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, অনলাইন নিবন্ধন করতে সক্ষম নন গ্রামাঞ্চলের এমন জ্যেষ্ঠ নাগরিকদের শুধু এনআইডি দিয়েই টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে। মন্ত্রীর শঙ্কা, লকডাউন শিথিলের ঘোষণায় সংক্রমণের হার বাড়তে পারে। এদিকে আগামী সোমবারের মধ্যে মডার্নার 30 লাখ ডোজ টিকা দেশে পৌঁছানোর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবারে করোনা সংক্রমণ কমাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 6 দফা সুপারিশ করে, যেখানে লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। টিকার আওতায় বেশি মানুষ সম্পৃক্ত করতে বয়সসীমা 18তে নামিয়ে আনারও পরামর্শ দেন তারা। পরামর্শ কমিটির সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, লকডাউন শিথিলের সুযোগে সড়ক জুড়ে মানুষের উপস্থিতি উদ্বেগের। স্বাস্থ্যবিধি না মানলে উৎসবের ঈদ মাতমে রূপ নেবে। এই লকডাউন শিথিল করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে, এর মাধ্যমে সংক্রমণের হার একটু বাড়তে পারে। যদি কিনা আমরা স্বাস্থ্য গাইডগুলো, স্বাস্থ্যের নির্দেশনাগুলো একদমই না মানি, এমনভাবে যাতে ঘোরাফেরা না করি যে ঈদের আনন্দে জানি দুঃখে পরিণত না হয়ে যায়। বাংলাদেশে গেল 26 জানুয়ারি টিকা নিবন্ধনের শুরুতে বয়সসীমা সর্বনিম্ন ছিল 40-এর ঘরে, 5 জুলাই যা নামিয়ে আনা হয় 35 বছরে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সম্প্রসারণ এবং ওপিডি উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার শিক্ষার্থীদের দ্রুত স্কুল কলেজে পাঠাতে চায়। 18 বছর ঊর্ধ্বে যারা ছেলে মেয়েরা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে স্কুল কলেজে যাওয়ার সুযোগ করে দিব। গ্রামের লোকেরা ভ্যাকসিন নিতে কষ্ট হয়,
তারা নিবন্ধন করতে কষ্ট হয়, তাহলে আমরা তাদের জাতীয় পরিচয়পত্র দিয়েও আমরা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করব। লোকবলের অভাব কাটাতে নতুন করে 2000 চিকিৎসক 4000 নার্স নিয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সমাজের বিত্তশালীদের স্বাস্থ্য খাতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সহযোগিতার আহ্বান জানান। দেশের বিত্তবানরা এই করোনা মহামারী। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ কমে আসলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি সমমান ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি 2021 সালের এসএসসি ও এসএসসি পরীক্ষার চূড়ান্ত পরিকল্পনা তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্ধারণ করা হবে। বিস্তারিত তুলে ধরছেন ফখরুল ইসলাম। 2020 সালের মার্চে বৈশ্বিক করোনা সংক্রমণ দেশ জুড়ে ছেকে বসার পর সবচেয়ে ক্ষতির মুখে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এরপর থেকে অদ্যাবধি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ দেয়নি ভয়াবহ করোনা। 2020-এর টালমাটাল পরিস্থিতিতে এইচএসসি রেজাল্ট দিতে হয়েছে কোনো পরীক্ষা ছাড়া অটো পাশে। 2021-এর অবস্থা আরও ভয়াবহ। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা 2 বছরের কোনো প্রাতিষ্ঠানিক ক্লাস না করেও এখন পরীক্ষার্থী। তাই বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন তার চূড়ান্ত পরিকল্পনা। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পরীক্ষা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে কোনো পরীক্ষা হবে না। 50 নম্বরে পরীক্ষা নেওয়া হবে শুধু নির্বাচনিক বিষয়ের, যেখানে 10টি প্রশ্ন থেকে 4টি বাছাইয়ের সুযোগ পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। ডিসেম্বরের মধ্যে করোনা পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিং এর ভিত্তিতে দেয়া হবে রেজাল্ট। এক্ষেত্রে নির্বাচনিক 6টি বিষয়ের 30টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে কোনো অ্যাসাইনমেন্ট থাকছে না বলেও জানান শিক্ষামন্ত্রী। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ সহ 3টি দেশের উত্থাপিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রস্তাবে বৈশ্বিক উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা প্যারিস চুক্তির বাস্তবায়নের প্রস্তাব করা হয়। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদ্যসমাপ্ত 47তম অধিবেশনে মানবাধিকারের ওপর জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব বিষয়ক এই প্রস্তাব পাশ হয়। এতে বিশ্ব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদের বলেন, সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরে হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ শেষে এই কথা বলেন তিনি। এছাড়া জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সাথে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন GM কাদের। বাচ্চা নয়, এবং তার একটি কথা এবং সে একটা ডিক্লেয়ার দিল, যেখানে দেশে আইন আছে, যেখানে দেশে কি রাজনৈতিক দল করতে হয়, দলের কি করতে হয়, দলকে কিভাবে নিবন্ধিত করতে হয়, সমস্ত নিয়ম কানুন আছে। রওশন এরশাদ কালকে আমাকে রাত্রে অনেকবার টেলিফোন করেছেন, ওনাকে বলার সঙ্গে সঙ্গে বললো, দেখো তোমাকে চেয়ারম্যান করার ব্যাপারে আমি সবসময় আগ্রহী ছিলাম, তুমি ছাড়া এই দল ভালো চলবে না, আমি তোমার ভাইকে অনেকবার বলেছি। করোনা মহামারীতে এবারে ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। এর মধ্যে করোনার প্রকোপে কর্মহীন মানুষের সহায়তায় নিজস্ব কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।
আর করোনা রোগীদের চিকিৎসায় সহযোগী সংগঠন ড্যাবকে সাথে নিয়ে দেশব্যাপী ফ্রি ক্যাম্প, হটলাইন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিচ্ছে বিএনপি। প্রতিবেদক ও প্রতিনিধিদের নিয়ে আরও জানাচ্ছেন রিশাদ হাসান। গত বছরের মার্চে দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎপর হয়েছিলেন মন্ত্রী, এমপি, দলের কেন্দ্রীয় নেতা, দলীয় মেয়র, চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলর সহ সর্বস্তরের নেতাকর্মীরা। চলতি বছরের এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউ ও নতুন করে লকডাউন শুরুর পর দলীয়ভাবে ত্রাণ ও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। 2 কোটি পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে দলটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও থানা পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। করোনাকালে অক্সিজেন সংকট মোকাবেলায় আমরা আছি আপনারই পাশে, এই স্লোগান নিয়ে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালুদ্দিনের প্রয়াত মায়ের নামে চালু করা হয়েছে বেগম রাজিয়া নাসের অক্সিজেন ব্যাংক। এছাড়া সকালে পৌরসভায় চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত, অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বাগেরহাট 2 আসনের শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষ থেকে 900 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার প্রেক্ষাপটে বিএনপি মানুষের জরুরি চিকিৎসা সেবায় প্রাধান্য দিচ্ছে। এরই মধ্যে করোনা সংক্রমিত এলাকা হিসেবে পরিচিত দেশের উত্তর ও পশ্চিম এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে প্রায় 200 চিকিৎসক হটলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছেন। বিভিন্ন জেলায় হেল্প সেন্টারের মাধ্যমে প্রতিদিন বিনামূল্যে ওষুধ সহ অক্সিজেন সেবা এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী দেওয়া হচ্ছে। দায়বদ্ধতা থেকেই আসলে আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য এই চিকিৎসা দিচ্ছি। গুরুত্বপূর্ণ রোগীদের ক্ষেত্রে যারা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ 2-1টি রোগী এসেছিল, আমাদের কাছে অক্সিজেন আছে, যাদের অক্সিজেনের প্রয়োজন তাদেরকে অক্সিজেন দিচ্ছি। বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার, মাস্ক সহ চিকিৎসা সামগ্রী পৌঁছে দেন বগুড়া 4 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনায় বিপর্যস্ত পল্লী এলাকার মানুষের কর্মসংস্থানের প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। মহামারী কালে সরকার ঘোষিত প্রণোদনাকে অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তারা বলছেন, প্রণোদনার অর্থ যেন সঠিক মানুষের হাতে যায়, কঠোরভাবে তা মনিটর করা প্রয়োজন। তাহলে গতি আসবে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে। শালি জয়ের রিপোর্ট। মহামারী করোনায় একদিকে যেমন বাড়ছে মানুষের মৃত্যুর সংখ্যা, অন্যদিকে দেশের অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব। সবচেয়ে ক্ষতির শিকার নিম্ন আয়ের মানুষ। তাদের কথা মাথায় রেখে এবছর নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। 5টি প্যাকেজে ঘোষিত এই প্রণোদনায় নগদ সহায়তা পাচ্ছেন 17,24,000 দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌ পরিবহন শ্রমিক। তাদের দেয়া হচ্ছে নগদ 2,500 টাকা। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এ অর্থ পৌঁছে যাবে ক্ষতিগ্রস্তদের হাতে। যেগুলি সরাসরি দেওয়া হচ্ছে, বিশেষ করে যেমন যে দিনমজুরকে দেওয়া হচ্ছে, পর্যটন কর্মীকে দেওয়া হচ্ছে, পরিবহন কর্মীকে দেওয়া হচ্ছে ইত্যাদি, এগুলোকে মনিটরিং এ রাখতে হবে। খোলা বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রি হবে চাল ও আটা। এজন্য বরাদ্দ 150 কোটি টাকা। 333 নম্বরে ফোন করে খাদ্য সহায়তা আবেদনকারীদের জন্য জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ হয়েছে 100 কোটি টাকা। একটু সমাজের সচ্ছল লোক ছিলেন, সম্মানিত লোক, এখন হয়তো আর্থিকভাবে তারা অনেক কষ্টে আছেন, তারা আমাদের কাছে ফোন করলে আমরা কিন্তু সাথে সাথে আমরা তাদের বাসায় আমরা খাদ্য সহায়তা এবং নগদ টাকাও আমরা প্রেরণ করে থাকি। কোভিডের কারণে যশোরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই যে বিধিনিষেধ বা যে সমস্ত আমরা আরোপ করেছি সেগুলো যারা মেনে চলবেন তাদের সকলকে সকল ধরনের সহায়তা করার সুযোগ আমাদের আছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে পল্লী এলাকার কর্মহীন মানুষদের নতুন কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,500 কোটি টাকা। 4% সুদে এই টাকা ঋণ নিতে পারবেন গ্রহীতারা। আমরা রেগুলারলি কারা অসুবিধায় পড়ছে সেটা আমরা নজরদারির মধ্যে রাখছি আর কি। সুতরাং আমরা জানি তো সরকারের যে
নির্দেশনা আসবে, টাকার সঙ্গে তো কিছু দিক নির্দেশনা আসে, সেই দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করে আমরা খুব দ্রুতই সেটা বিতরণ করতে পারবো, কারণ আমাদের সেই সক্ষমতা আছে। গ্রাম লেভেলে মানুষের একটা মনের মধ্যে যে ভয় আছে যে অভাব অনটনের মধ্যে আমরা পড়ে গেছি, সেটা থেকে কিন্তু তারা অনেকটা মানসিকভাবে মুক্ত হবেন। করোনার ধাক্কায় বিপর্যস্ত পর্যটন খাতের সংশ্লিষ্টরাও পাচ্ছেন প্রণোদনা। হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেয়া হচ্ছে 1,000 কোটি টাকা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সৌদি সরকারের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ ইসওয়াসা আল দুহালান। এসব সামগ্রীর মধ্যে সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, গ্লাভস, PPE সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। $10 লাখ মূল্যমানের এসব সামগ্রী বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে করছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু এভিনিউর সামনে এই আয়োজনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গো। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। খুলনা নৌ অঞ্চলে ক্ষতিগ্রস্ত অসহায় ছিন্নমূল ও দুস্থ পরিবারের মাঝে সহায়তা দিয়ে আসছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগরে দুস্থ ও দরিদ্র নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আর গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য খাত নতুনভাবে ঢেলে সাজানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে করোনা সংকটে স্বল্প মূল্যে অক্সিজেন উৎপাদন ও সরবরাহের জন্য বুয়েটের একদল শিক্ষক ছাত্রদের উদ্ভাবিত অক্সিজেন ডিভাইসকে দ্রুত অনুমতি প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও সরকারি হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ স্বাস্থ্য খাত নতুনভাবে ঢেলে সাজানোর দাবি জানানো হয় এই প্রতিবাদী কর্মসূচিতে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোয়ানেট মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সারা দেশে বিনামূল্যে 1 কোটি মাস্ক দেবে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন FBCCI। এছাড়া 2000 অক্সিজেন সিলিন্ডার বিতরণ ও বিভিন্ন হাসপাতালের সামনে অক্সিজেন বুথ স্থাপন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। মতিঝিলের ফেডারেশন ভবনে দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে FBCCI সভাপতি জসিমউদ্দিন বলেন, জনগণ সচেতন হলেই সংক্রমণ কমে আসবে, তাহলে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে না সরকারকে। আপনার চিকিৎসা সামগ্রীর অভাব আছে, যার কারণে আমরা মাস্কের পাশাপাশি আমরা অক্সিজেন সিলিন্ডার সারা বাংলাদেশে আমরা অক্সিজেন সিলিন্ডার দিব। আমি মনে করি FBCCI এর এই অবস্থান দেশের মানুষের জন্য একটা বার্তা বয়ে নিয়ে আসবে, সেটা হলো মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে। রংপুর সিটি সহ বিভাগের 4 উপজেলায় এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এসব খাদ্য সহায়তা পেয়ে বেশ খুশি নিম্ন আয়ের মানুষেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
করোনা মহামারীর এই সময়ে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো রংপুর সিটি কর্পোরেশন সহ বিভাগের 4 উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রংপুর সদর, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় মোট 1500 অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্য সহায়তা। কালের কণ্ঠ শুভ সংঘের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনাকালে এই খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় ও দুস্থ মানুষেরা। বসুন্ধরা গ্রুপ থেকে কালের কণ্ঠ আমাদেরকে ত্রাণ বিতরণ করতেছে, খুব সুন্দরভাবে বিতরণ হচ্ছে। পাইলাম, ভালো হইলাম, আমাদের খুশি হইলাম, আমরা 10 দিন আমরা খাইতে পারবো। কালের কণ্ঠ থেকে যে আমাদেরকে সবাইকে ত্রাণ দিল, সবার আমার উপকার হলো। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ সারা দেশে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, যে তিনি এই রংপুর সহ সারা বাংলাদেশে এই যে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও এলাকার 600 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণের মধ্য দিয়ে শেষ হলো গাইবান্ধা জেলায় বসুন্ধরা গ্রুপের 3000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ইতিবাচক ধারায় লেনদেন করে সপ্তাহ শেষ করেছে দেশের 2 পুঁজিবাজার। সূচক লেনদেন 2 বেড়েছে এদিন। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে এদিন প্রধান সূচক বেড়েছে 34 পয়েন্ট আর লেনদেন হয়েছে 17.89 কোটি টাকা। 89 কোটি টাকা, 1789 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় 150 কোটি টাকা বেশি। আন্তর্জাতিক, আফগান সহিংসতার মাঝে এবার 3 মাসের অস্ত্রবিরতির প্রস্তাব রেখেছে তালেবান। তবে এর পেছনে বন্দী থাকা সদস্যদের মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তারা। এছাড়া বন্দীদের মুক্তির পাশাপাশি জাতিসংঘের কালো তালিকা থেকে শীর্ষ নেতাদের নাম সরিয়ে দেওয়ার শর্ত দিয়েছেন তালেবান। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সীমান্ত দিয়ে আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করা শতাধিক মানুষের সঙ্গে পাকিস্তান সীমান্তরক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সনদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য আফগানিস্তানের নিরীহ মানুষদের তালেবান গোষ্ঠীর হত্যাকাণ্ডের মুখে পড়তে হবে বলে দাবি করেছেন তিনি। এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযানের সময় সহায়তা দেওয়া আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ জার্মানি। দেশটির পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টির পর বন্যায় 2 দমকল কর্মী সহ অন্তত 44 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে 70 জন। স্থানীয় সময় বুধবার জার্মানির বিভিন্ন অঞ্চলে 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বহু এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চলে বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। বন্যায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এবারে প্রবাসের খবর। তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর কৃত্রিম সুইমিং পুল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নির্মিত এই সুইমিং পুলের নিচে তৈরি করা হয়েছে যেন এক গোটা শহর। আর পর্যটকদের এই পানির নিচের শহরে যেতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। বিস্তারিত নাহিদ জুইহানের ডেস্ক রিপোর্টে। ডিপ ডাইভিং অর্থাৎ পানির গভীরে যাবার শখ আছে অনেকেরই। তবে এবার সমুদ্রে নয়, একেবারে শহরের মাঝে কৃত্রিমভাবে তৈরি এক গভীর সুইমিং পুলে ডাইভিং দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আরব আমিরাতের দুবাইয়ের নাদ আল শেবা এলাকায় নির্মিত এই পুলটির গভীরতা 196 ফুট। রয়েছে 1,40,00,000 লিটার পানি। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্বচ্ছ এই পানি।
তবে আর 5টা সুইমিং পুলের তুলনায় এখানে ডিপ ডাইভিং এর আলাদা বৈশিষ্ট্য হলো এই পুলে রয়েছে আধুনিক শহরের সব আয়োজন। রয়েছে বিলিয়ার্ড খেলার জায়গা, লাইব্রেরি, রেস্তোরাঁ, দোকান, ক্যাফে, কনফারেন্স রুম সহ নানা আয়োজন। সুইমিং পুলের ভিতরে 56টি ক্যামেরা রয়েছে, যে কোনো অ্যাঙ্গেল থেকেই পুলের নিচের সব দৃশ্য ধরা পড়বে। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। পানির স্বচ্ছতা বজায় রাখতে প্রতি 6 ঘন্টা অন্তর ফিল্টার করা হয় সিলিসিয়াস আগ্নেয় পাথরের মাধ্যমে। 10 বছর এবং তার বেশি বয়সীদের জন্য খুলে দেওয়া হবে এই পুল। আন্তর্জাতিক মানের ডাইভিং বিশেষজ্ঞদের একটি দল উৎসাহীদের সাহায্য করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল উদ্বোধন করল সিঙ্গাপুর। গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে বুধবার এই প্যানেল চালু করছে দেশটি। বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি বছর 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। সিঙ্গাপুরের সমুদ্রে এই সৌর প্যানেল প্রকল্প বাস্তবায়ন করেছে সিম্বোকর্প ইন্ডাস্ট্রিজ। বিস্তারিত আসমাত আলীর ডেস্ক রিপোর্টে। বিশ্বের ছোট দেশগুলোর একটি সিঙ্গাপুর, তবে এশিয়ায় মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে দেশটি উচ্চস্থানে অবস্থান করছে। তাই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমাতে দেশটির পশ্চিমাঞ্চলে একটি হ্রদের উপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্যানেল স্থাপন করেছে সিঙ্গাপুর। বুধবার এটির উদ্বোধন করা হয়। 1,22,000 প্যানেলের প্রকল্পটি 45টি ফুটবল মাঠের সমান। দেশটির প্রধান বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান সেমকর্প ইন্ডাস্ট্রি এবং সিঙ্গাপুরের পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিইউবির যৌথ উদ্যোগে এটি স্থাপন করা হয়। এখানে প্রতি বছর 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। পুরোদমে উৎপাদন শুরু হলে প্রতি বছর সিঙ্গাপুরের বাতাসে প্রায় 32 কিলোটন কার্বন নিঃসরণ কম ঘটবে। সিমকর্পের দাবি, প্রচলিত ছাদের উপরে রাখা সৌর প্যানেলের তুলনায় ভাসমান প্যানেল 5 থেকে 15 গুণ বেশি কার্যকর। এই প্রকল্পের কোনো নেতিবাচক প্রভাব নেই। 25 বছরের বেশি এই সৌর প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এর রক্ষণাবেক্ষণে ড্রোনের সাহায্য নেওয়া যাবে। বর্তমানে এই সৌর প্যানেল ছাড়াও আরও 4টি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সিঙ্গাপুর। আসমাতুলি, নিউজ 24। এবারে খেলার খবর। টেস্ট জয় দিয়ে সফর শুরুর পর এবার ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট আজ বাংলাদেশ সময় দুপুর 1টায়। ওয়ানডে সিরিজ শুরুর আগে শেষ দিনের মতো অনুশীলন সেরেছে গোটা দল। মুশফিকের অনুপস্থিতি সত্ত্বেও দলের বাকিদের উপর আস্থা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নির্বাচকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ভৌগোলিক দূরত্বে 8000 কিলোমিটার, সময়ের হিসেবে 4 ঘন্টা। ঢাকার সাথে হারারের এই ব্যবধান মেটাতেই কেটে গেছে 8 বছর। অপেক্ষার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে সিরিজে নামার অপেক্ষায় এখন টিম বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স যতই পক্ষে থাকুক, পরিসংখ্যানের পাতায় চোখ বোলালে মনের মাঝে উকি দেয় দুশ্চিন্তা। গেল 11 বছরে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। 7 বারের সফরে কেবল 2 বারই সিরিজ জয়ের আনন্দে মেতেছে লাল সবুজরা। তাও পেরিয়ে গেছে 1 যুগ। সফরে মুশফিকের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের শক্তি কমিয়েছে। হাবিবুল বাশারের কাছে যে ক্ষতি অপূরণীয়। তবে মুশফিকের জায়গায় গ্লাভস হাতে লিটন বা সোহান যেই সুযোগ পাক সেটাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন জাতীয় দলের এই নির্বাচক। তার জন্য একটা অপরচুনিটি, নিজেকে প্রমাণ করার, নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার। কারণ সত্যি কথা বলতে মুশফিক যখন দলে থাকে তখন তো তার সুযোগটা হয় না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো যখন তিনি দলে পেয়েছেন, আশা করি সেই সুযোগটা যারাই যেই সুযোগটা পাবেন সেজন্য সুযোগটা সঠিকভাবে কাজে লাগাবেন। পায়ের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ নন তামিম ইকবাল। খেলার ব্যাপারে সিদ্ধান্তটা নিতে হবে তাকেই। হাবিবুল বাশারের মতে ওয়ানডে সিরিজে সমস্যা খুব একটা না হলেও অদূর ভবিষ্যতে তামিমের লাগবে লম্বা বিশ্রাম। যে বিশ্রামটা পেয়েছিল টেস্টের সময়, এই বিশ্রামটা কিছুটা হলেও ওর কাজে লেগেছে। ওরকে এই ইনজুরির মধ্যে দিয়েই যেতে হবে। এটা ও কতখানি অ্যাবজর্ব করতে পারে সেটাই হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি যে ওয়ানডে সিরিজ তো পার করে দিতে পারবে। তারপরে হয়তো ওকে একটা লম্বা সময় বিশ্রামে যেতে হতে পারে। হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডেতে মোট 17 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 11 বারই জয় পেয়েছে জিম্বাবুয়ে। পরিসংখ্যানের পাতায় ব্যবধান কমানোর তাগিদ তো থাকবেই, পাশাপাশি ওয়ানডে সুপার লিগে পূর্ণ 30 পয়েন্টের জন্য এই সিরিজ সাকিবদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।
ফুটবলের খবর। বাংলাদেশ নারী লিগে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেল বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার কুমিল্লা ইউনাইটেডকে 6-0 গোলে হারিয়েছে তহুরা সাবিনারা। দলের হয়ে জোড়া গোল করেছেন শামসুন নাহার জুনিয়র। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা, মনিকা এবং তহুরা খাতুন করেছেন একটি করে গোল। কুমিল্লা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের 15 মিনিটে কিংসকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় 57 মিনিট পর্যন্ত। 12 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাবিনারা। শীর্ষে থাকলেও শিরোপা উদযাপনের জন্য আরও এক ম্যাচ অপেক্ষা করতে হচ্ছে বসুন্ধরার মেয়েদের। শেষ খবর সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। কুরবানি পশুর চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা এবারও। ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের কণ্ঠে নানা সুর। মূল্য কিছুটা বাড়িয়ে দাম নির্ধারণ। দেশে আরো 226 প্রাণহানি। টাঙ্গাইলে হাসপাতালে আগুনে রোগীর মৃত্যু। শিথিল লকডাউনে উধাও স্বাস্থ্যবিধি। কারখানা খোলা রাখতে চান পোশাক মালিকরা। 18 বছরের বেশি সবাইকে টিকা দিতে চায় সরকার। মডার্না 30 লাখ ডোজ আসছে সোমবার। দেশে যৌথ উৎপাদন প্রচেষ্টায় সন্তোষজনক অগ্রগতি। মহামারীতে ভিন্ন ভিন্ন কর্মসূচিতে মাঠে আওয়ামী লীগ ও বিএনপি। সহায়তার প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এসএসসি পরীক্ষা। সম্ভব না হলে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল। বন্দিমুক্তির শর্তে অস্ত্রবিরতির প্রস্তাব তালেবানদের। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল মন্তব্য বুশের। জার্মানিতে বন্যায় বহু মৃত্যু। এবং সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। ব্যাটে বলে দারুণ প্রস্তুতি টাইগারদের। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।